সবই ভুল। ভুলের বোঝা দিয়ে এতখানি যন্ত্রণাদায়ক হতে পারে আমি আগে কখনো বুঝিনি। দীর্ঘ 25 বছর পর যে অব্যক্ত যন্ত্রণা আমার বুকের ভিতরে লুকিয়ে আছে, আজও আমাকে তা কুড়ে কুড়ে খাচ্ছে। আমি তার সহ্য করতে পারছি না, আমি তা যার সহ্য করতে পারছি না। কিরে কিরে বিহারি, তুই আবার কি তুই দুঃসংবাদ নিয়ে এসেছিস? না মানে না রে বিহারি না, আমি কষ্ট পাবো বলে তুই আমার কাছ থেকে অনেক কিছুই গোপন রাখতে চাস। কিন্তু তুই বোধহয় জানিস না বিহারি, আঘাতে আঘাতে যার বুকখানা ক্ষত বিক্ষত হয়ে গেছে, কোনো আঘাতই যে তাকে আর স্পর্শ করতে পারবে না রে বিহারি। আপনি এভাবে ভেঙে পড়বেন না কর্তা বাবু। আপনি আজ যে সব কিছু ফিরে পাবেন। বিহারি না রে বিহারি না, আমার জীবন থেকে যা হারিয়ে গেছে তার কখনোই ফিরে আসবে না রে বিহারি। তাই তো একটা অব্যক্ত বোকা কান্না আমাকে যেন প্রতিনিয়ত এই কুড়ে কুড়ে খাচ্ছে বিহারি। আমি জানি এই সংসারে কোনো কিছুই আমার অজানা নয় বিহারি বড় গিন্নিমাকে যেদিন কাঁদতে কাঁদতে এই বাড়ি ছেড়ে চলে যেতে দেখেছিলাম, সেদিনই আমি বুঝেছিলাম এই লক্ষ্মী ছাড়া সংসারে বিহারি আর শান্তি ফিরে আসবে না। ও বিহারি আপনি আবার বিয়ে করলেন নিশিত দাদা বাবু আর মালা দিদিমণির কথা চিন্তা করে আপনি হয়তো কিছুটা শান্তি পেয়েছিলেন, কিন্তু সে শান্তি যে ক্ষণস্থায়ী। ছোট গিন্নিমাও মারা গেলেন, কত বড় কারখানা বিনাশ দায়ে বিহারি নীলাম হয়ে গেল। এদিকে ওই নিশিত দাদা বাবুটা একবার অমানুষ হয়ে গেল। অভিশাপ সবই ওই সরজুর চোখের জলের অভিশাপ রে বিহারি। হাবি হাবি শচীন রায়, জানিস জানিস তুই বিহারি জানিস, সেদিন আমি ওই সরজুর চোখের জলের কোনো মূল্য দিইনি, তাই তো আমি তাই সাজা পেয়েছি রে বিহারি। সেই চোখের জলের সাজা আমি আজ পাচ্ছি বিহারি। বিহারি কর্তা বাবু, আজ আমি তোর কাছে হাত চো করে মিনতি করছি বিহারি, তুই যেমন করে পারিস যেভাবেই পারিস আমার সরযুগে তুই আমার কাছে ফিরিয়ে দে বিহারি, আমার সরযুগে তুই আমার কাছে ফিরিয়ে দে পারলে আমি বড় ধন্যবাদ বিহারি। কিন্তু আর কি করে সম্ভব? দীর্ঘ 25 বছর আগে যাদের আপনি ঘৃণায় প্রত্যাখ্যান করেছেন বিহারি তারা কি আজও বেঁচে আছে? হয়তো কবে না রে বিহারি না না, তারা তুই এমন কথা বলিস না বিহারি। তাদের ছবি আমি এখনো আমার মন থেকে মুছে ফেলতে পারিনি রে বিহারি, আর জীবনে কোনোদিনও পারবো না। তুই তুই জানিস বিহারি, তুই জানিস আমি জানি তারা এখনো নিশ্চয়ই বেঁচে আছে। তারা যেখানেই থাকুক সুস্থ থাকুক, হে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে ঈশ্বর তারা যেখানেই থাকুক তুমি তাদের সুখী রেখো ঠাকুর, তুমি তাদের সুখী রেখো ঠাকুর, তুমি তাদের সুখী রেখো। আমি এর সঙ্গে গিয়েছিলাম যেদিন কর্তাবাবুর কঠিন আদাস ওই বংশ বিন্দুটাকে আমি ওই অনাথ আশ্রমে দেখে এসেছিলাম। ও ও ভগবান, মানুষ কত অসহায়, নিজের ইচ্ছার বিরুদ্ধে তাকে যে কত কাজ করতে হয়, তাকে যে কত কাজ করতে হয়। বিহারিদা আমার বই, এ কি বিহারিদা তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো? হ্যাঁ হ্যাঁ, ওই নাদু, এই আমি শুধু শুধু কাঁদতে যাবো কেন? তাহলে তোমার চোখে জল কেন? ও ওই ওই একটা বোকা এসে পড়লো কিনা। একটা পোকা একই সঙ্গে দুটো চোখে পড়তে পারে না। আহ
আমি এত শত জানি না বাবু। একটা কথা বলবো দিদিমণি? কি কথা? ওই তো তুমি বরং পুলিশের চাকরি নাও, কেন? তাহলে ওই খুব সহজেই চোর গুন্ডা বদমাশদের ধরে তুমি তুমি ওদের গাড়বে বুঝতে পারবে। বিহারিদা, আশ্চর্য মানুষ বিহারিদা। আমাদের সমস্ত দুঃখ কষ্ট সে ভাগ করে নেবে, কিন্তু তার একটুকু দুঃখ আমাদের সে ভাগ করতে দেবে না। সরি মালা, আজ আমার আসতে একটু দেরি হয়ে গেল। কি ব্যাপার, আপনার আজ এত গম্ভীর দেখাচ্ছে কেন? বুঝতে পারছেন না? ও হ্যাঁ হ্যাঁ, তুমি বলেছিলে অবশ্য, সেদিন অবশ্য তুমি বলেছিলে গান আর সেই সঙ্গে আরো কিছু বলেছিলাম। এটাও বলেছিলাম যে আমার সামনে আপনি আর কোনোদিন আসবেন না। ও আসল কথা কি জানো মালা, আমি কারো উপর রাগ করে থাকতে পারি না। প্রকৃত শিল্পীরা বোধ হয় এরকমই হয়। ও হ্যাঁ, কদিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম। কি কথা? ওই যে অর্পণ না কি যেন নাম ছেলেটার, হ্যাঁ, অর্পণ। কেন, কি হয়েছে? ওর মতন একটা হা ঘরে ছেলের সাথে তোমার মেলামেশা করে একবারই ঠিক হচ্ছে না। জয়ন্ত বাবু, আমি খোঁজ নিয়ে দেখেছি ছেলেটা একটা লম্পট চরিত্রহীন। চুপ করুন। নিজেকে দিয়ে দুনিয়াটাকে বিচার করবেন না। তার মানে আমি হ্যাঁ, অর্পণ আমার ভাবি স্বামী, তাই তার সম্বন্ধে আপনার মুখ থেকে কোনো কথা আমি শুনতে চাই না। তুমি ভুল করছো মালা। কাঞ্চন ফেলে কাঁচকে আঁচলে বেঁধে তুমি কোনো সুখী হতে পারবে না। এই শহরের বুকে আমার নিজস্ব বাড়ি আছে, গাড়ি আছে, আর ওই অর্পণ বস্তিতে থাকে। পারবে কি তুমি ওই বস্তির আলো বাতাসহীন ঘরে থাকতে? তা তো আমি ভেবে দেখিনি। তাহলে তুমি আমার প্রস্তাবে রাজি? ইয়ে মানে, চলো মালা, আজই আমরা ম্যারেজ রেজিস্ট্রি অফিসে গিয়ে আমরা বিয়ে করি। বিহারিদা, বিহারিদা, কি হলো, আবার বিহারিদাকে ডাকছো কেন? কেন? দিদিমণি, বিহারিদা, এই হ্যাংলা কুকুরটাকে সদর মালা! সদর দরজাটা একটু দেখিয়ে দাও তো। ওই কুকুর, কেন? এই তো তোমার পিছনে দাঁড়িয়ে আছে। তার মানে এ তো মাস্টার বাবু। মানুষ যখন পশুর মতো আচরণ করতে থাকে তখন তাকে আর মানুষ বলে গণ্য করা যায় না, নয়তো মানুষের মর্যাদা যে আর থাকবে না। আচ্ছা, আজকের এই দিনটার কথা মনে থাকবে। আজ যাকে তুমি হ্যাংলা কুকুর আখ্যায় ভূষিত করলে, সে যে কত বড় ভয়ঙ্কর তা তুমি অচিরেই টের পাবে। জানোয়ার কোথাকার! জানোয়ার! এই জানুয়ারি তোমার যৌবনের মৌবনে ভ্রমর হয়ে দেখা দেবে। তারপর তোমার বুকের মধু এই পেঁয়াজ ভ্রমর আকণ্ঠ পান করবে। শয়তান, পাক্কা শয়তান একটা। ইচ্ছে করছে ওই শয়তানটার মাথা ভেঙে একবার চিকড়িমড়ি করে দি। ও তু বিহারিদা, তোমার কোনো ভয় নেই গো দিদিমণি? আমি যখন বেঁচে আছি, এবার যদি ওই জানোয়ারটাকে এই বাড়ির সীমায় আমি দেখতে পাই না, তাহলে ওকে বুঝিয়ে দেবো এই বুড়ো হলো, এই বুড়ো হাড়ের একটা ভেলকি আছে। ফুল যে অপরের জন্যই ফোটে, বিহারিদা তার প্রকৃষ্ট উদাহরণ। ছোট থেকে দেখছি, যখন থেকে আমার জ্ঞান হয়েছে আমি তখন থেকে দেখছি বিহারিদা এই সংসারটাকে কেমন বুকে জড়িয়ে ধরে আগলে রেখেছে। আমাদের আমাদের কারো যদি একটু শরীর খারাপ হয় তাহলে তার চোখে আর ঘুম আসে না। সত্যি আমারও চোখে ঘুম নেই মালা। বিশেষ একটা পরিস্থিতিতে মানুষের পরিবর্তন হয় ঠিকই, কিন্তু সেই পরিবর্তন যে এমন ভাবে মালা, এই মালা, তুমি এইভাবে মুখ ফিরিয়ে তাকিয়ে আছো মালা, এই মালা। আশ্চর্য, তাহলে আমি কি বুঝবো আমার এই বাড়িতে এই সময় আসা ঠিক হয়নি? সেটাকে আমি বলেছি। ওহ, এতক্ষণে আমি নিঃশ্বাস ছেড়ে বাঁচলাম। যাক, এবার জানতে পারি এই অদমের প্রতি তোমার বিতৃষ্ণার কারণটা কি। এই প্রশ্নটা যদি আমি তোমায় করি, তুমি আমার প্রতি তোমার বিতৃষ্ণাটা কিসের? তুমি দেখছি আমার প্রতি খুব রেগে আছো। থাকাটাই তো স্বাভাবিক। সত্যি আমার খুব ভুল হয়ে গেছে মালা। না, ভুল নয়,
ব্যস্ত থাকো, শুধু আমার মতো অভাগিনীকে তোমার পায়ের নিচে একটু ঠাঁই দিও, যাতে যাতে তোমার ভালোবাসা নিয়ে আমি সারা জীবন বেঁচে থাকতে পারি। তোমার জন্য আজ আমি নতুন জন্মগ্রহণ করেছি। তাই তো আমাকে তোমার জীবন থেকে কোনোদিন বঞ্চিত করো না অর্পণ, না হলে আমি যে বাঁচতে পারবো না। না না মালা, না না, আমার অন্তর থেকে তোমাকে আমি কোনোদিনও দূরে সরিয়ে রাখতে পারবো না। আমার কাছে ভালোবাসার স্বাদ, ভালোবাসার রং একটাই, আর সেই ভালোবাসাকে বুকে নিয়ে আমি তোমাকে আর জীবন এইভাবেই আঁকড়িয়ে রাখবো। অর্পণ, কিন্তু মালা, এবার যে আমাকে হাসি মুখে বিদায় দিতে হবে। বিদায়? হ্যাঁ, সাংবাদিকতা ট্রেনিংয়ে 6 মাসের জন্য আমাকে দিল্লি যেতে হবে, কালই আমাকে যেতে হবে। সে কি 6 মাস? আরে 6 মাস তো দেখতে দেখতেই কেটে যাবে। তাছাড়া প্রতি সপ্তাহে আমি তোমাকে চিঠি দেবো। আমি না না মালা, তোমার কোনো ভয় নেই। তোমার চোখে জল দেখলে আমি কি শান্তিতে থাকতে পারি বলো মালা? লক্ষ্মীটি, আমার যে খুব ভয় করছে অর্পণ। তোমার কোনো ভয় নেই মালা। চাকরিটা আমার পার্মানেন্ট হয়ে গেলে আর তখনই আমার কাজ হবে তোমাকে বধূ বেশে। বাহ, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। এরপর চিঠিতে সিঁদুর, হাতে শাঁখা। কি ভাবতে তোমার আনন্দ হচ্ছে না? দেখ, তুমি চুপ করো তো, যাও। সব সময় তোমার এই হাসি মুখটাই দেখতে চাই মালা। যাক, এবার আমি যাই। আমি জানি যে আর যাওয়ার সময় তোমাকে একটা কথাই বলে যেতে চাই মালা, আমার সমস্ত চিঠির উত্তর যেন আমি পাই, উত্তর যেন আমি পাই। সে তো দেবই, তোমাকে তো উত্তর আমি দেবই, কারণ তুমি যে আমার জীবনের সঙ্গী। তাই তো আজ তোমায় বলতে ইচ্ছে করছে, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। কত স্বপ্ন জড়ানো দু চোখের পাতায়, শুধু তোমাকে ঘিরে। ওগো তোমায় কাছে দেখবো দুজনে, স্বপ্ন কি নতুন করে। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, আমার সবকিছু কেমন যেন স্বপ্নের মতো হয়ে গেল। সেই প্রথম পরিচয়ের দিন থেকে ক্ষমা করব না, সেই শয়তানটাকে আমি কিছুতেই ক্ষমা করব না। আমি তাকে এমন শাস্তি দেব, সে আর কোনোদিন ভবিষ্যতে আমার সঙ্গে এইভাবে প্রতারণা করতে পারবে না। দাদা। এই মালা, কিছু বলছিস? হ্যাঁ, বাবা বলছিল। ওই বাবার কথা ছাড়। ওই মানুষটাকে আমি কিছুতেই সহ্য করতে পারি না। দাদা, তুমি কিন্তু ভুল করছো। মালা, তোমার কণ্ঠস্বর প্রমাণ করে দিচ্ছে যে তুমি কতটা নিচে নেমে গেছো। তুই যাবি এখান থেকে? যাচ্ছি দাদা, যাচ্ছি। তবে যাওয়ার সময় আমি তোমায় একটা কথা বলে যাচ্ছি,
কোনোদিন কেউ পার পায়নি আর কেউ কোনোদিন পার পাবে না। কথাটা মনে রেখো, কথাটা মনে রেখো। আরে কপালের বিচার করবে কে? ভগবান! সে তো কবে মরে ভূত হয়ে গেছে। আরে মলয় যে আয়, আয়, আয়। এই তুই তো একেবারে ডুমুরের ফুল হয়ে গেছিস। শুধু আমার কথা কেন বলছিস, তুই নিজের কথাটা একটু বল। আচ্ছা তোর খবর কি বল? খুবই ভালো, আমি চাকরি পেয়েছি। চাকরি পেয়েছিস? হ্যাঁ, আরে কিসের চাকরি? দেশের শান্তি রক্ষকের কাজ। তার মানে ও সাদা শহর কথাটা তুই বুঝতে পারলি না? আমি পুলিশের চাকরি নিয়েছি। আরে শুনলে তুই আরো খুশি হবি, আমি লোকাল স্টেশনে পোস্টিং পেয়েছি। সে কি এত চাকরি থাকতে তুই কিনা পুলিশের চাকরি নিলি? এই না 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 মলয় না, তুই পুলিশের চাকরিটা করাটা তো ঠিক হয়নি। কেন বলতো? আরে তোরা বোধহয় জানিস না, এখন এখন সাধারণ মানুষ পুলিশের উপর ভরসা উঠে গেছে। জানি জানি জানি, এটাও তো ঠিক, কিন্তু সব পুলিশ সমান নয়। আর পুলিশ হাত পেতে ঘুষ নেয়, বলোই। এটাই কি একমাত্র তাদের আসল পরিচয়? আর এর বাইরে কি পুলিশ দেশের জন্য কোনো কাজ করে না? আমি বলি কি মলয়, তুই পুলিশের চাকরিটা ছেড়ে দে। তুই যদি চাস আমি তোকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে না পারি। নিশি, এই কাজের মধ্যে একটা চ্যালেঞ্জ আছে, আর সেই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমি প্রত্যেকটা সাধারণ মানুষের মন জিতে নিতে চাই। এই তোর শেষ কথা? আরে কেন বলতো? না মানে দেখ মলয়, সব পাখি তো মাছ খায়, কিন্তু শুধু দোষ হয় মাছ রাঙা। তাই বলে মাছ রাঙা তো আর মাছ খাওয়া মলয়। করতে পারে না। ঠিক আছে মলয়, ঠিক আছে, আজ চলি, আমার ঘরে একটু দেখা হবে। বিগড়ে গেল আমার মনটা, বিগড়ে গেল না, কিন্তু না, আমাকে নার্ভাস হলে চলবে না, চলবে না। মলয় আমার বাল্য বন্ধু, তাই খেলাটা জমবে ভালো। যাই, এখন আমি কাজটা সেরে আসি। শেষ বলতে তোমার কি? তার মানে তুই কি এক ঘন্টা বাড়িতে থাকতে পারিস না? বাড়িতে থেকে কি লাভ? আরে লাভ লোকসান হিসাব সবসময় করলে হয় না রে। তার বাইরে তো একটা, কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি কাজের অজুহাতে তুই দিন রাত বাড়ির বাইরে চলে যাচ্ছিস, অথচ কি কাজ করিস সেটা এখন আমার জানা হলো না। তোমার জানার কোনো দরকার নেই। কি বলছিস তুই? আমি তোর বাবা। চুপ করা। তোমার মতো অপদার্থ বাবাকে বাবা বলতে আমার ঘৃণা হয়। নিশ্চিত নয়তো কি এত বড় একটা কারখানা তুমি দেনার দায়ে ডুবিয়ে দিলে। এমনকি তুমি আমার ভালো পর্যন্ত চাও না। তারপর তুমি বড় বড় কথা বলছো। তোমার লজ্জা করছে না? তুই ঠিকই বলেছিস নিশিত, তুই ঠিকই বলেছিস। সত্যি আমার লজ্জা নেই রে নিশিত, আমার লজ্জা নেই। পারিস তো তোর ওই পা থেকে জুতো জোড়া খুলে আমার গালে মার নিশিত, আমার গালে মার। আমি সে আঘাত সহ্য করতে পারবো, কিন্তু তোর ওই অধঃপতন আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তোমার কোনো কথাই আমি কেয়ার করি না। তবে আর দেরি করছিস কেন? মার তোর ওই পায়ের জুতো জোড়া খুলে সরে যাও বলছি। তোমার সঙ্গে কথা বলে বাজে সময় নষ্ট করার সময় আমার নেই। আমার এখন অনেক কাজ। আজ তোকে আমি বলে দিচ্ছি, কি কাজ তুই করিস সেটা আমাকে আজ তোকে বলতেই হবে নিশিত। বলতে আমি বাধ্য নই, বলতে তোকে হবেই। নরে তুই এই কোনো মতেই বাড়ির বাইরে যেতে পারবি না। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? সরে যাও তুমি। আমি কিন্তু কঠিন হতেও পারি। প্রয়োজনে
না আমি কেমন কঠিন হতে পারি। তবে হ্যাঁ, তোমাকে একটা বিষয় আমি আশ্বস্ত করতে চাই, তোমার মৃত্যুর পর তোমার দেহটা শিয়াল কুকুরে খাবে না। যতই হোক আমি তোমার সন্তান, তাই তাই মৃত্যুর পরে তোমার দেহটা সদ্গতি আমি করব, সদ্গতিটা আমি বাহ, শুনলে তো বাবুরা, তোমরা শুনলে? বেঁচে থাকতে যে সন্তান আমাকে দুমুঠো অন্ন দেয়নি, সে কিনা সে কিনা আমার মৃত্যুর পর আমার সাধ্য সন্তুষ্ট করে আমাকে শান্তি দেবে গো বাবুরা, আমাকে শান্তি দেবে। আমার মতো হতভাগ্য তোমরা বলতে পারো, আমার মতো পিতা এই সমাজে আর কটা আছে? আমার মতো ভাগ্যবান পিতা এই সমাজে আর কটা আছে? তুমি বলো ঈশ্বর, তুমি বলো। জীবনে আঘাত সে তো আসবে আসবে, বুক ভরা বেদনা হৃদয় তো ভাঙবে। জীবনে আঘাত সে তো আসবে আসবে, বুক ভরা বেদনা হৃদয় তো ভাঙবে। আবার সুখে ছোঁয়া দিয়ে যাবে মন। কাঁদিস না রে মুচড়ে নয়ন, কান্না হাসি খেলা এই তো জীবন। কান্না হাসি খেলা এই তো জীবন। কান্না হাসি খেলা এই তো ওরে দাদা শোনো কথা, মনে আমার বড় ব্যথা, কাছাকাছি এসেছি একটা বিটি ছেলেকে তুমি কি আমায় ভালোবাসো? সত্যি ভাই, গানের কলি তো নয়, যেন আগুনের ফুল কি। এই আগুন দিয়ে আমি এই ভোটের বাজার গরম করব। প্রতিটি জনসভায় জীবনমুখী গানের কলি দিয়ে আমি বক্তৃতা দেব। তুমি কি আমায় ভালোবাসো? ঘুষ আর ঘুষ। ওই ওই সরকারি হাসপাতালে ভর্তি হতে গেলে কি ঘুষ দিতে হবে? হাসপাতালে বড়বাবুকে জানালাম, আমার মুখের উপর বলে দিল এটা নাকি অলিখিত নিয়ম। সত্যি এই দেশটা আজ কত নিচে নেমে গেছে। আরে চিনি চিনি চিনিতে না পারি, কোথায় যেন তোমায় কি দেখেছি। চিনতে পারলে না তো? না, চিনতে পারলাম না। আমি কিন্তু আপনাকে ঠিক চিনেছি গরম বাবু। আমার মতো বিখ্যাত লোককে সবাই চেনে। আপনি বিখ্যাত লোক। নিশ্চয়, আমি গরম গাঙ্গুলি। এই শহরের লোকেরা আমাকে কত সম্মান করে, আমার আকাশ জোড়া সম্মান, বললে কেউ বিশ্বাসই করতে পারবে না। তবু আমি বলছি, লোকে আমাকে চেয়ার ছেড়ে বসতে দেয়। এটাই কি একটা মানুষের বিখ্যাত হওয়া? যথেষ্ট তা নয়? অবশ্য আপনি ভুল কিছু বলেননি গরম বাবু। তুমি কি আমায় ভালোবাসো? আপনি কি এখন এই সব ছেড়ে জীবনমুখী গান ধরতে শিখেছেন নাকি? না, না। এই তবে ইলেকশন বুঝুন, তারপরে মন্ত্রী হয়ে
জানি আপনি তো স্বপ্ন দেখতে বরাবরই একটু বেশি ভালোবাসেন। আচ্ছা, আপনার গ্রামের কথা মনে পড়ে না? রাম এতক্ষণে আমি চিনতে পেরেছি তুমি সেই প্রবীর না? ঠিক ধরেছেন তোমার বাবা ওই গোপীনাথ বাবু, আমার বাবা যে মারা গেছেন। তা বিদায় হয়েছে। ওই শালা গোপীনাথের জন্য আমি গ্রাম ছাড়তে বাধ্য হয়েছি। কিনা একটা অনাথা বিধবা মেয়ের সঙ্গে আমার একটু শালা পঞ্চায়েতে লালিশ করে আমাকে। কি ভাবছেন আপনি এত? না কিছু না কিছু না। আমার বাবা কিন্তু আপনাকে মোটেই পছন্দ করতেন না। আসলে বাবা ওই মুখে মধু আর অন্তরে বিষ মানুষদের একদমই সহ্য করতে পারতেন না আর কি। যাক তুমি এখন কি করছো বলো তো বাবা? এমন কিছু করিনি গরম বাবু, ওই গ্রামে একটা স্কুল খুলেছি, সেখানেই টাইমটা আমার কেটে যায়। সে কি? তুমি এই গ্রামে পড়ে থাকবে? তোমার এই উজ্জ্বল ভবিষ্যৎ তুমি নষ্ট হতে দেবে? তুমি এই গ্রামের মায়া কাটিয়ে তুমি আমার সঙ্গে শহরে চলো, আমি তোমাকে চাকরি দেব। আপনি আমায় চাকরি দেবেন? বলছি কি, শুধু তুমি এখন আমার ইলেকশন পর্যন্ত তুমি আমার সঙ্গে থেকে যাও, তারপরে দেখছি। গরম বাবু কি যে বলেন! আপনি কি ভাবছেন ওই মিথ্যের বেশাদি বলে আমি আমার পেটের ভাত জোগাড় করবো? কারণ তো ওই ওই দেশের রাজপ্রতিনিধিদের আমি মনে প্রাণে ঘৃণা করি। কেন কুকাজ নেই যা তারা করতে পারে না, অথচ জনপ্রতিনিধি বলে আইন তাদের নাগাল পায় না। এসব তোমার মিথ্যে অভিযোগ বাবা। গরম বাবু, সত্য মিথ্যা বিচার করার মতো ক্ষমতা আপনার নেই। যারা সাধারণ মানুষদের অবজ্ঞায় দূরে সরিয়ে দেয়, তারা নিজেদের প্রকৃত মানুষ বলে আখ্যা দিলেও মানুষ তাদের প্রকৃত মানুষের ইচ্ছায় কোনোদিন ভূষিত করে না। তুমি সত্যি সত্যি যদি আপনি মানুষের মঙ্গল করতে চান, তাহলে ওই ভোট যুদ্ধ অবতীর্ণ না হয়ে ওই সাধারণ মানুষদের পাশে গিয়ে দাঁড়ান। ওই সব হারিয়ে সব হারাদের মধ্যে বেঁচে থাকার মধ্যে যে গৌরব, তাজার কিছু তো নেই গরম বাবু। তাই তো কবির ভাষায় আমিও বলি, চলে যারে সুখের রাজ্য, দুঃখের রাজ্য নেমে আয়, গলা ধরে কাঁদতে শিখি কবির সমবেদনায়। শালা জ্ঞান দিয়ে গেল। বলে কিনা সব হারাদের সঙ্গে সব বই গেছে আমার। আমি শুধু মন্ত্রী হইতে চাই। আমি দরকার হলে বোম্বে থেকে আমি নায়িকাকে নিয়ে আসবো, সানি লিওনকে। তারপরে কি গান করবো জানো? ভাতারের ভাত খাবো না গো, বলগা মাকে আলুর ভাতে বেগুন পোড়া লেগেছে। ভাতারের ভাত খাবো না গো, বলগা বাবাকে আলুর ভাতে বেগুন পোড়া একবার বললি দুবার বললি রাজা কান্তিতে, একবার বললি দুবার বললি রাজা কান্তিতে, এবার মানলে লালচ করবো দারোগার কাছে, একবার মানলে দুবার বললি, এবার মানলে লালচ করবো দারোগার কাছে। পারবো না পারবো না পারবো না, আমি কিছুতেই পারবো না। আমার তো স্বামী আছে, সংসার আছে, আমার তো একটা মন আছে। সেই মনের বিরুদ্ধে গিয়ে আমি কিছুতেই পারবো না। ঠাকুর, তুমি আমাকে দয়া করো ঠাকুর, এই অভাগিনীকে তুমি দয়া করো ঠাকুর, তুমি দয়া করো। কোথা থেকে কখন যে কি হয়ে গেল, সাজানো ফুলের ভরে ঝড়
তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না, না আমার বলার কিছু ছিল না। তুমি এই আমাকে রেখে কাঁদছো কবিতা, কবিতা তুমি কাঁদছো। শুধু আমি কাঁদছি, তুমি কাঁদছো না? বলো তুমি কাঁদছো না? হ্যাঁ আমি তো কাঁদছি। এই কথা যেন ওই নিশীথ রায় চৌধুরী যাও জানতে না পারে। কেন কেন ওই শয়তানটাকে তোমার কেন এত ভয়? বলো কেন এত তোমার ভয়? একটা ছোট্ট ভুল আমার জীবনে সব কিছু ভেঙে ভেঙে চুরমার হয়ে গেছে। আজ আমার কান্না ছাড়া কোনো গতি নাই। ছি 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 ছি, তুমি আমাকে কোথায় নিয়ে এলে গো? তুমি আমাকে কোথায় নিয়ে এলে? জানি কবিতা, আমি সব জানি। এখানে এখানে সুগন্ধি সভ্য সমাজের মেয়েরা কখনো আসে না। সব জেনে শুনে তুমি আমাকে আমি আমি যে অসহায় কবিতা, আমি অসহায়। তাই তো আমার বিবেক সম্পূর্ণ লুপ্ত হয়ে গেছে। মানুষ বোধহয় রেখে সবচেয়ে বেশি ভালোবাসে। তাই তো জীবনের সব কিছু ভুলে থেকেও সে সে ভয় পায়। তাই রে, হায় রে মানুষ, সব 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 যন্ত্রণা ভুলে থাকতে কেউ না। ওগো ওগো না গো না, তুমি এমন করে দুর্বল হয়ে পড়ো না। তুমি তো আমার স্বামী, আমি তোমার বুকের দিকে চেয়ে। পারবে না, তুমি কিছুতেই বাঁচতে পারবে না। তুমি তুমি জানো না এই সমাজের লোকগুলো একদম ভালো নয়। তারা তারা এখানে লুকিয়ে তোমাকে ভালো রাখবে না। তাই বুঝি ওরা সব সময় একই কথা বলে? জানো ওদের লজ্জা ঘেন্না কিচ্ছু নেই। আচ্ছা তুমি বলো না গো, আমি তো তোমার স্ত্রী, তাহলে আমি তোমার স্ত্রী হয়ে কেমন করে ওই পাঁচের নোংরা গানগুলো গাইবো? তুমি বলো না। লক্ষ্মীটি তুমি এক্ষুনি এখান থেকে পালিয়ে চলো না গো, তুমি এক্ষুনি আমার থেকে পালিয়ে যাবে, চলো না। বন্ধ, সব পালাবার সমস্ত পথই বন্ধ। আবার আপনি আবার এসেছেন? আসবই তো, আসবই তো। একবার নয়, আমি বারবার সরে যান, চলে যান আপনি আমার সামনে থেকে। অত তেজ দেখিও না আমি অত তেজ আমি সহ্য করতে পারি না। এই শাড়িটা তুমি এখনো বদলাওনি। আরে যাও 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 যাও, তোমার এই শাড়িটা বদলে এসো। তোমাকে আমি কতবার বলেছি শাড়ি পরে নাচ প্র্যাকটিস করা যাবে না, যাবে না। যাও, খোলামেলা পোশাক পরে এসো। এই খোলামেলা পোশাকে রূপ যৌবন ফুটে উঠবে। ওগো তুমি এখানে চুপ করে থাকবে? ওকে তুমি বলে যাও, ওকে তুমি বলে। পারবে না, ও কিছুই বলার নেই ওর। তারপর ভাস্কর, ওই মজাক করে বাড়িটা তোমার পছন্দ হয়েছে তো? না আমি আরে অত ঠোক দিচ্ছ কেন বলো? পছন্দ না হলে তোমাকে আরো ভালো বাড়ি উপহার দেব। না। এই নাও 10,000 টাকা। তোমার ইচ্ছা মতো তুমি খরচ করো। না তুমি ও টাকা নেবে না, নেবে না ও টাকা তুমি না। আরে টাকাই তো সব। আরে পাগলা,
শখের বউ পাওয়া যায় রে, টাকা ছাড়া দুনিয়ায় সবই ফাঁকা। তুমি কি বলো ডালিয়া? এই সুসজ্জিত ফ্ল্যাটে তোমার কি মন ভরছে না? দোহাই, দোহাই, আপনি আমাদের মুক্তি দিন। আমি আমার স্বামীর হাত ধরে আমার ভাঙা ঘরে ফিরে যেতে চাই। মুক্তি দিন। আরে আমি কি তাই কখনো পারি? অজগর সাতটা যখন একবার হা করেছে তখন তাকে উদরপট্টি না করাবো না। দেখো এই নেকলেসটা কেমন হয়েছে একটু দেখো। না, আমি দেখবো না। আরে লজ্জা কিসে? হ্যাঁ, আচ্ছা ভাস্কর, এটা তুমি ওর গলায় পরিয়ে দাও। দেরি করছো কেন? যাও, যা বলছি তাই শোনো। না, 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 না। ভগবান, ও ভগবান। তাহলে তুমি এখনো শেষ হয়ে যাওনি? তুমি এখনো বলো না তুমি বলো। আর একবার তুমি কবিতা বলে ডাকো। আর একবার বলে ডাকো। তুমি বারবার বলে ডাকো, আমাকে কবিতা বলে ডাকো। কবিতা কবিতা হারিয়ে যাচ্ছে, কবিতা হারিয়ে যাচ্ছে। আর জেগে উঠেছে ডালিয়া। স্বামী, না। আরে তোমাদের মাঝে আমি, হ্যাঁ? মাঝখানে আমি আর হাতে আছে টাকা, আর দুনিয়াটায় টাকা। হ্যাঁ, ফিরে আসি কাজের কথায়। শোনো ভাস্কর, আজ সকালে তুমি বোম্বে চলে যাবে। আজ রাতে তোমাকে সব কথা আমি বুঝিয়ে দেবো। আর মিস ডালিয়া, তুমি এই শাড়িটা ছেড়ে তুমি পাবে 3 দিন সময়। এর মধ্যে তোমাকে পুরোপুরি সেক্স সিম্বল হয়ে উঠতে হবে। আর আমার প্রথম টার্গেট ওই কোটিপতি শান্তা প্রসাদ জি। ওকে তোমাকে বস করতে হবে। না, আমি পারবো না। পারতে তোমাকে হবে। বলেছি তো, আমি পারবো না। আর অবাধ্য হলে তোমাকে আমি চুলে ধরে। না, এই ছোট্ট কাজটা আমি করে দিচ্ছি স্যার। শোনো ডালিয়া, স্যারের আদেশ তোমাকে মেনে চলতেই হবে। এই শেঠ চন্দ্রী প্রসাদকে না, 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 আমি কিছুতেই পারবো না। বাঁচতেই হবে। গাও সুন্দরী, তুমি গাও। হাজার পুরুষের বুকে সেই কুহু কুহু গান তুমি গাও। তুলে লে মুঠো মুঠো তুলে লে
প্রতিদিন ওঠে নতুন সূর্য, প্রতিদিন আসে ভোর, ওঠে না সূর্য, আসে না সকাল, জীবন আধারে জীবন আধারে প্রতিদিন ওঠে নতুন সূর্য, প্রতিদিন আসে ভোর, ওঠে না সূর্য, আসে না সকাল, জীবন আধারে জীবন আধারে পৃথিবী আমারে দিল যে ফিরায়ে, সে যেন হাসিয়া নাহি হেতা ভয়, আমি তো কেবল ক্লান্ত চরণ আকুল আধারে পথ শুধু খুঁজে মরে, বেদনা বালুকারে কি আশাই বাঁধি ফেরাব, বেদনা বালুকারে নিয়তি আমার ভাগ্য রইলে, নিয়তি আমার ভাগ্য রইলে, নিশিদিন খেলা করে বেদনা বালুকারে, বেদনা বেদনা কেমন আছো? ভালো নেই, ভালো নেই শিবনাথদা, আমি আমি একদম ভালো নেই জানো শিবনাথদা, জানো আমি না, আমি এমনি ভাবে গান গিয়ে গিয়ে আমি আমি সব কিছু ভুলে থাকতে চেয়েছিলাম, পারলাম না, আমি পারলাম না শিবনাথদা, আমি গান গিয়ে কিচ্ছু ভুলে থাকতে পারলাম না, পারলাম না। দুঃখ করো না, দুঃখ করো না, সবই অদৃষ্টের ওপর। এ আমাকেই দেখো না, আমি কি কোনো ভেবেছিলাম আমার একটা হাত চলে গিয়ে এইভাবে পঙ্গু হয়ে থাকবো? সবই অদৃষ্টের খেলা, সবই আমার পোড়া কপাল দিজ। শিবনাথদা তুমি 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 ক্ষতিপূরণের টাকা পাওনি শিবনাথদা? পাবো পাবো, চিতায় উঠলে পাবো দ্বিজবর। আজও আমি কারখানায় গিয়েছিলাম, ম্যানেজারবাবু বললেন এখনো নাকি কাগজপত্র রেডি হয়নি। জানো, ভাবতে অবাক লাগে, এটা নাকি কম্পিউটারের যুগ, মানুষ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, অথচ এই গরিবের বেলায় মানব কম্পিউটার নাকি অকেজে হয়ে যায়। ঠিক বলেছো শিবনাথদা, মাঝে মাঝে আমার কি মনে হয় জানো শিবনাথদা, এই আমাদের মতো, এই তোমার মতো এই হত দরিদ্র মানুষগুলোকে যারা ঘৃণার দুধ কার দিয়ে দাঁড়িয়ে দেয়, তাদেরকে দিয়ে তাদের টুটিটা টিপে দিয়ে বলে আমি দুর্বার, আমি দুর্নি, আমি মহাপ্রয়ের মহানবিবাস, আমি সাইক্লোন, আমি সাইক্লোন, আমি সাইক্লোন, আমি খুনি শিবনাথদা, আমি খুনি। যে দেশের শয়তানরা সমাজের বুকে উচ্চ আসনে বসে আছে, তুমি কেন এ দেশের আইনও তাদের কিছু করতে পারবে না? তারা মিথ্যা বললে দোষ হয় না, তারা চুরি করলে শাস্তি পায় না, তারা তাই তো 7 খুন মাফ হয়ে যায় এই আইনের চোখে। জানো দ্বিজবর, আমি দেখেছি অক্ষম বাপ তার ছোট্ট শিশুকে 2 মুঠো অন্ন তুলে দিতে গিয়ে দুঃখে আত্মহত্যা করেছে। আমি দেখেছি অসহায় বেকার শিক্ষিত যুবক চাকরির টাকা খুঁজতে রাস্তায় বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি দেখেছি কত সহায় সম্বলহীন নারী পেটের অন্ন জোগাড় করতে না পেরে রাস্তায় বিলিয়ে দিয়ে তার দেহ। কিন্তু কেন 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 দ্বিজবর তুমি বলতে পারো বাঁচার অধিকার তারা কেন পাবে না? কেন?
এতে আশ্চর্য হওয়ার কিছু নেই শিবনাথদা। আরে গরিবের রোগ তো হবেই। এ কি তোমার তোমার মুখ দিয়ে রক্ত উঠছে, তোমার মুখ দিয়ে রক্ত উঠছে শিবনাথদা। রোগটা এতদিন চাপা ছিল শিবনাথ, কিন্তু আর বোধহয় আমি চাপা রাখতে পারলাম না। কেন কেন শিবনাথদা? তুমি তুমি ডাক্তার দেখিয়েছো শিবনাথদা? তুমি ডাক্তার দেখিয়েছো? পেটের ভাত জোগাড় করতে যাদের সময় শেষ হয়ে যায় তাদের আবার ডাক্তার। চলো চলো শিবনাথদা চলো, আমি আমি নিজে তোমাকে তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। না 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 দিজো না, তুমি শুধু শুধু কেন কষ্ট করবে? আমি নিজেই চলে যেতে পারবো। শিবনাথদা এই অবস্থায় তারপরে তারপরে এতখানি পর তোমাকে একা একা হেঁটে যেতে হবে? আমি ঠিক চলে যাব। হ্যাঁ হ্যাঁ আমাকে চলে যেতে হবে। তুমি তুমি জানো সরযুগে আমার রোগের কথা বলো না দিজো। হতভাগিনীকে আমি সুখের প্রতিশ্রুতি দিও আমি তাকে শেষ রক্ষা করতে পারলাম না। তাকে আমি সুখী করতে চেয়েছিলাম। আমি তাকে তার কষ্ট দিতে চাই না শিবনাথদা তাই তো আমি তাকে আমার রোগের কথা বলিনি। তুমি জানো আমার রোগের কথা তাকে বলো না শিবনাথদা, দিজো। আমার রোগের কথা তুমি তাকে শিবনাথদা শিবনাথদা শিবনাথদা। এই শিবনাথদার মতো মানুষগুলো আছে বলে এখনো পৃথিবীতে চন্দ্র সূর্য উঠছে, কিন্তু না না শিবনাথদা, আর বেশি দেরি নয়। একদিন তোমার দুঃখের সূর্য তুমি কি দেখবে? সুখের সূর্য একদিন উঠবে শিবনাথদা, একদিন ঝড়ে থেমে যাবে। পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার একদিন ঝড়ে নেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। বসতি আমার উঠবে গড়ে, আকাশ উঠবে বলে, ইতিহাস হবে হবে, পৃথিবী আবার শান্ত হবে একদিন ঝড়ে ভেসে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শিবনাথদা।